প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা কৌণিক গতি নিয়ে কথাবার্তা বলবো। সো আছি তোমাদের তন্ময় ভাইয়া তোমাদের সাথে। আমি 10 মিনিট স্কুলের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। সো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম নিউটনের সূত্র, রৈখিক গতি, রৈখিক ভরবেগের নিত্যতা, ঘাত বল। আজকে তারই ধারাবাহিকতায় আমরা পড়বো কৌণিক গতি রিলেটেড যত ধরনের খুঁটিনাটি কৌণিক গতির A to Z নিয়ে আজকের ক্লাসে আমরা কথাবার্তা বলবো। তো সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা, সো প্রথমত আমাদের যে জিনিসটা মাথায় আসবে সেটা হলো কৌণিক গতিটা বলতে আসলে তুমি কি বুঝবা। কৌণিক গতি হলো বেসিক্যালি এক ধরনের বৃত্তাকার গতি, ঠিক আছে? মানে একটা বস্তু যদি বৃত্তাকার পথে চলমান থাকে, একটা বস্তু যদি এইভাবে বৃত্তাকার পথে চলমান থাকে, তাহলে ওই বৃত্তাকার পথে বস্তুর গতিটাকে কৌণিক গতি বলে। যেমন তোমার মাথার উপর ফ্যান ঘুরছে, সো ফ্যানের গতিটাও একটা কৌণিক গতি। ঘড়ির কাঁটা ঘুরছে, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা, এই কাঁটাটাও হচ্ছে এক ধরনের কৌণিক গতি। মানে কোনো বস্তু যদি সার্কুলার মোশন মেনটেন করে, বৃত্তাকার পথে যদি সে ট্রাভেল করতে থাকে, তখন তার মোশনকে বলা হয় সার্কুলার মোশন বা কৌণিক গতি, ঠিক আছে? এই যে এখানে যেমন দেখতে পাচ্ছ, সো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন আসলে ওই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর তার একটা বেগ কাজ করে, ঠিক আছে? যেটা হলো রৈখিক বেগ। যেমন দেখো, এই যে এই বস্তুটা যখন বৃত্তাকার পথে ঘুরছে, প্রত্যেকটা বিন্দুতে বৃত্তাকার পথে প্রত্যেকটা বিন্দুতে এই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর বস্তুর, এটা যেহেতু রৈখিক একদম লিনিয়ার লাইন, তার রৈখিক বেগ কাজ করবে। আর এই যে যে দুইটা এক্সট্রা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে রৈখিক বেগের উপাংশ। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। সো এইভাবে আর কি সার্কুলার মোশনটা মেনটেন হয়। অলরাইট, সো দেখো আদিবেগটা কি, মানে কোন একটা অবজারভেশন তুমি যেখান থেকে স্টার্ট করবা, ধরো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, তো এখন ওই সিস্টেমের আদিবেগটা কোনটা? মনে করো একটা অবজারভেশন তুমি এই পয়েন্ট থেকে স্টার্ট করেছো, সো এই যে এখান থেকে যদি তুমি স্টার্ট করো, এই পয়েন্টে তার বেগটাই হলো আদিবেগ, ঠিক আছে? আর শেষ বেগ হচ্ছে কি, অবজারভেশনটা তোমার যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই পয়েন্টটাই হলো, সেই পয়েন্টে তোমার যে বেগ থাকবে সিস্টেমে, সেটা হচ্ছে শেষ বেগ। আমি আবারও জিনিসটা তোমাদেরকে একটু বলি, যে মনে করো একটা জিনিস এখান থেকে স্টার্ট হলো, এইখানে সিস্টেমে যে বেগটা থাকবে সেটা হচ্ছে আদিবেগ, এন্ড এই যে এখানে আইসা সিস্টেমে যদি এন্ড হয়, এন্ডিং এর সময় যে বেগটা থাকবে সেটা হলো শেষ বেগ। সো এই কারণে এখানে বলা হচ্ছে অবজারভেশনের শুরুতে সিস্টেমের যত বেগ থাকবে সেটা হচ্ছে তার আদিবেগ, আর অবজারভেশনের শেষে সিস্টেমের যত বেগ থাকবে সেটাই হলো তার শেষ বেগ। অলরাইট, সো এই হচ্ছে ওভারঅল কৌণিক গতির একদম বেসিক। অ্যান্ড আমরা নিউটনের ফিজিক্সে যেমন বেগ, ত্বরণ, সরণ, এছাড়াও কি দেখেছিলাম, এছাড়াও দেখেছিলাম তোমার ভরবেগ। সেমভাবে আমরা এখানেও দেখব কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক সরণ, কৌণিক ভরবেগ। সো এই জিনিসপাতিগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে কথাবার্তা বলবো, ঠিক আছে? সো এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই, একটা সিম্পল জিনিস দেখাই এখানের মধ্যে। তো মনে করো আমরা এখন একটু কৌণিক সরণটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? আমি একটু কৌণিক সরণ নিয়ে কথাবার্তা বলি। কৌণিক সরণ, ওকে? কৌণিক সরণ, কৌণিক সরণ। সো কৌণিক সরণকে বেসিক্যালি থিটা দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? কৌণিক সরণকে থিটা দ্বারা প্রকাশ, কি দ্বারা? কৌণিক সরণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? থিটা দ্বারা প্রকাশ করা হয়। তো নর্মালি আমরা সরণ বলতে কি বুঝি? একটা বস্তু কোথায় ছিল, ওই পয়েন্ট থেকে বস্তুটা কোথায় গেছে, তার মধ্যবর্তী যে রৈখিক দূরত্বটা, সেটাই হলো রৈখিক সরণ। আর কৌণিক সরণ মানে হলো বস্তু বৃত্তাকার পথে যে কৌণিক দূরত্ব অতিক্রম করেছে। জিনিসটা যদি তোমাদেরকে আমি বুঝাই, তাহলে কৌণিক সরণ বলতে প্রথমত কি বুঝবা? একটা বস্তু বৃত্তাকার পথে যে কৌণিক দূরত্ব অতিক্রম করেছে। একটা বস্তু বৃত্তাকার পথে যে কৌণিক দূরত্ব অতিক্রম করেছে সেটাই হলো তার কৌণিক সরণ। একটা বস্তু বৃত্তাকার পথে যে কৌণিক দূরত্ব অতিক্রম করেছে সেটাই হচ্ছে কি, একটা বস্তু বৃত্তাকার পথে যে কৌণিক দূরত্ব অতিক্রম করেছে সেটাই হলো বস্তুটার কৌণিক সরণ। আচ্ছা, তো যেমন আমি তোমাকে এখানে জাস্ট সিম্পলি জিনিসটা বোঝাই। মনে করো এটা হচ্ছে একটা বস্তুর আদি অবস্থান R1, বস্তুটা এখান থেকে মনে করো এই যে এখানে গেল, তার ফাইনাল অবস্থানটা হচ্ছে মনে করো R2। তাহলে বস্তুটা যে এখান থেকে এই দিকে গেছে, তাহলে কৌণিকভাবে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? মনে করো এই যে থিটা পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। সো এই থিটাটাই হচ্ছে ভাইয়া কৌণিক সরণ। সো কৌণিক সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? কৌণিক সরণকে
থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখন আমি যদি ওভারঅল এই বৃত্তটার ব্যাসার্ধকে আর চিন্তা করি এবং চাপটাকে যদি এই চাপটাকে যদি এস চিন্তা করি, তাহলে আমরা সবাই জানি থিটা সমান কি, চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, ঠিক আছে। সো চাপ কত, এস ডিভাইডেড বাই আর, ঠিক আছে। সো দেয়ারফর এস ইকুয়াল কত, আর থিটা। এমন একটা জিনিস আমরা 9-10 থেকে মোটামুটি পড়ে আসছি। সো এই হলো ওভারঅল আমাদের কৌণিক সরণ। আমরা এরপর আরেকটু দেখি, থিটা হচ্ছে কৌণিক সরণ, এটার এসআই একক কি, এসআই একক হলো রেডিয়ান। তাহলে আমরা নর্মালি সরণকে মিটার দ্বারা প্রকাশ করি, আর বৃত্তাকার ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সেটাকে আসলে রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়। ওকে, অল রাইট। সো এই যে যেমন থিটা রেডিয়ান বা থিটা উপর এভাবে সি দিয়েও প্রকাশ করা যায়। অল রাইট, এখন আমি মনে করো ডেল টি সময়ে কৌণিক সরণ হয় থিটা। মনে করো এই যে একটা বস্তু বৃত্তাকার পথে ট্রাভেল করতেছে, সে এখান থেকে, এই যে মনে করো এখানে ছিল, এখান থেকে সে এ বিন্দু থেকে কোথায় গেল, এই বিন্দু থেকে মনে করো বি বিন্দুতে গেল। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। তো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বস্তুটা এই বিন্দু থেকে কোথায় গেল, বি বিন্দুতে গেল। তাহলে এই বিন্দু থেকে যদি বি বিন্দুতে যাই, থিটা কৌণিক সরণ অতিক্রম করে, সো এ থেকে বিতে যাইতে সময় লাগতেছে তার ডেল টি, ঠিক আছে। তার মানে ডেল টি সময়ে তার কৌণিক সরণ হচ্ছে থিটা। তাহলে একক সময়ে তার কৌণিক সরণ কত, একক সময়ে তার কৌণিক সরণ হচ্ছে থিটা বাই ডেল টি। সো একটা বস্তু একক সময়ে যে কৌণিক সরণ অতিক্রম করে সেটাই হলো তার কৌণিক বেগ। কথাটা কি বুঝাইতে পারছি? সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমি আবারও বলছি, মনে করো একটা বস্তু এ থেকে বিতে যাইতে থিটা কৌণিক সরণ অতিক্রম করে ডেল টি সময়ে। তার মানে দেখো ডেল টি সময়ে তার কৌণিক সরণ হচ্ছে থিটা। তাহলে একক সময়ে তার কৌণিক সরণ কতটুকু, থিটা বাই ডেল টি। সো একক সময়ে একটা বস্তুর যে কৌণিক সরণ তাকে কি বলা হচ্ছে, তাকেই বলা হচ্ছে কৌণিক বেগ। একক সময়ে একটা বস্তুর যে কৌণিক সরণ তাকেই বলা হচ্ছে কৌণিক বেগ। অল রাইট, সো কৌণিক বেগ হচ্ছে কি, একক সময়ে বস্তুর যে কৌণিক সরণ অতিক্রম করছে সেটা হলো কৌণিক বেগ। কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। সো ওমেগা সমান কত, ওমেগা সমান হচ্ছে থিটা বাই ডেল টি। থিটা বাই কত, থিটা বাই ডেল টি। সো থিটার একক কত, রেডিয়ান, রেডিয়ান, আর ডেল টি একক সেকেন্ড। তার মানে রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে কৌণিক বেগের একক। অল রাইট, এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ। সো তাৎক্ষণিক কৌণিক বেগ জিনিসটা আসলে কি? তাৎক্ষণিক বলতে তুমি সবসময় একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো তোমাকে সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি চিন্তা করতে হবে, ঠিক আছে। সো সংজ্ঞাটা আলটিমেটলি সেম থাকবে, যে একক সময়ে বস্তুর অতিক্রান্ত যে কৌণিক সরণ সেটাই হলো কৌণিক বেগ। এখন এটার সাথে যদি আমি একটা সেন্টেন্স করে দিই, একটা সেন্টেন্স যদি আমি অ্যাড করে দেই, সেটা হলো সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। তো সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে বস্তুর অতিক্রান্ত কৌণিক সরণকে কি বলে, তাৎক্ষণিক কৌণিক বেগ বলে, বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে। তাহলে তোমাকে তাৎক্ষণিক কৌণিক বেগ বললে, তাৎক্ষণিক কৌণিক বেগের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, তাৎক্ষণিক কৌণিক বেগ। তাৎক্ষণিক কৌণিক বেগ। সো তাৎক্ষণিক কৌণিক বেগ মানেই দাঁড়াবে সেটা হচ্ছে লিমিট ডেল টি টেন্স টু জিরো। সো লিমিট ডেল টি টেন্স টু জিরো বলতেই তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো সময়ের ব্যবধানটা কিসের কাছাকাছি, শূন্যের কাছাকাছি। অলরাইট, সো তখন আমার কি হবে, ডি থিটা বাই ডিটি, ঠিক আছে। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনকে তাৎক্ষণিক কৌণিক বেগ বলে। সেটাকেও তুমি ওমেগা হিসেবে লিখতে পারো। তাহলে তাৎক্ষণিক বলতেই তোমার মাথায় রাখতে হবে কি, তাৎক্ষণিক বলতেই মাথায় রাখতে হবে যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। সো সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তাৎক্ষণিক কথাটা প্রযোজ্য হবে। দ্যাটস অল তাৎক্ষণিক কৌণিক বেগ। এখন আমরা এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে রৈখিক বেগের একটা পোর্শন দেখতে পাচ্ছি। তোমাদের এই ক্লাসের শুরুতে যে কথাটা বলছিলাম যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে বা বৃত্তাকার পথে ট্রাভেল করে, তাহলে ওই বস্তুর বেগের স্পর্শক বরাবর, মানে বৃত্তাকার পথে ট্রাভেলের সময় বস্তুর স্পর্শক বরাবর, মানে বৃত্তাকার পথে স্পর্শক বরাবর তার রৈখিক বেগটা আসলে কাজ করে। তো এটাই হলো তার রৈখিক বেগ। এখানে আমরা যদি মোশনটা দেখি তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিন্দুতে একটা স্পর্শক কাজ করবে। এখন তুমি একটা কথা বলতে পারো
এই বেগের মানটা সেম হলেও দিকটা কিন্তু সেম না ভাইয়া, রাইট? দেখো দিকটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, এইদিকে এদিকে 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 এদিকে। সো ইভেন ইফ এখানের মধ্যে মানটা আমি সেম রাখলেও দিকটা চেঞ্জ হচ্ছে, তার মানে আলটিমেটলি বেগটা চেঞ্জ হচ্ছে। ওকে, সো দেখো বস্তু যে বৃত্তাকার পথে গতিশীল সেই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর সবসময় একটা রৈখিক বেগ কাজ করে, ঠিক আছে? তাহলে দেখো একটা বস্তুকে, গতিশীল বস্তুর পক্ষে কখনোই সমবেগে চলা সম্ভব না। কেন সম্ভব না সমবেগে চলা? কারণ তার বেগের মানটা একই থাকলেও বেগের দিকটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, রাইট? সো এই কারণে বৃত্তাকার পথে গতিশীল বস্তুর কখনোই সমবেগে চলা পসিবল না। এটা অনুধাবনমূলক একটা কোয়েশ্চেন আসতে পারে, বলতে পারে যে বৃত্তাকার পথে বস্তু সমবেগে চলতে পারে না, ব্যাখ্যা করো। সো ব্যাখ্যা হচ্ছে এটাই। অলরাইট, এখন আমরা দেখব, এই যে দেখো আমি জাস্ট এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি এই মোশনটা দেখো, ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, পুরো ঘুরে আবার এখানে আসছে, ঠিক আছে? তাহলে দেখলা কি এখান থেকে যাত্রা শুরু করে পুরো রাস্তাটা ঘুরে আবার এখানে আসলো, তার মানে একটা বৃত্তের পরিধির সমান পথ অতিক্রম করেছে এখানে, রাইট? তার মানে একটা বৃত্তের পরিধির সমান পথ এই যে টুয়াইস পাই আর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তাহলে এরপরে এই যে এই দূরত্বটা অতিক্রম করছে, এই দূরত্ব অতিক্রম করতে তার সময় কতটুকু লাগছে? মনে করো সময় লাগছে মনে করো টি, তার মানে অথবা আমি ধরে দিতে পারি ডেল টি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? টুয়াইস পাই আর দূরত্ব অতিক্রম করছে ডেল টি সময়ে। তাহলে আমরা বলতে পারি না ভি ইকুয়াল টুয়াইস পাই আর বাই ডেল টি? কিভাবে বলতে পারি? বেগ সমান কি? বেগ সমান হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়। বেগ সমান আমরা কি জানি? বেগ সমান আমরা জানি দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে এই যে এই ফিগারটাতে আমার অতিক্রান্ত দূরত্ব কত? টুয়াইস পাই আর। আমার এখানে সময় কতটুকু লাগছে? ডেল টি। তাহলে আমরা বলতে পারি এই যে ভি ইজ ইকুয়াল দূরত্ব হচ্ছে টুয়াইস পাই আর, আর টাইমটা কত? টাইমটা হচ্ছে ডেল টি। অল রাইট, তো বললাম এখন আমরা ওমেগাকে যদি একটু নতুনভাবে চিনি, ওমেগা সমান আমাদের কি ছিল? আমাদের ওমেগা সমান ছিল, এই যে ওমেগা সমান ছিল থিটা বাই কত? ডেল টি ছিল, তাই না? থিটা বাই কত ছিল? থিটা বাই ডেল টি ছিল। আচ্ছা, এখন একটা জিনিস তুমি চিন্তা করো, ওমেগার ক্ষেত্রে আমি একটা জিনিস বোঝাই। মনে করো এখান থেকে যদি এই দূরত্বটা একটা পুরো বৃত্ত যদি ঘুরে আসে, পরিধি যদি টুয়াইস পাই আর হয়, কৌণিক দূরত্বটা কত? এটা তো রৈখিক দূরত্ব, একটা বৃত্তের পরিধি তো অলওয়েজ রৈখিক দূরত্ব বোঝাই। কৌণিক দূরত্বটা কত? একটা বৃত্ত ফুল ঘুরে আসা মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি সমান কি আমরা টুয়াইস পাই বলতে পারি না? ডেফিনেটলি আমরা টুয়াইস পাই বলতে পারি, রেডিয়ানে যেহেতু। তাহলে আমরা বলতে পারি যে ওমেগা ইজ ইকুয়াল টুয়াইস পাই বাই ডেল টি। এই জিনিসটা আমরা আসলে বলতে পারি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, টুয়াইস পাই বাই ডেল টি ইন্টু আর, এই যে টুয়াইস পাই বাই ডেল টি, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ইকুয়াল ওমেগা আর। তাহলে দেখো ভি সমান কি দাঁড়ালো? ওমেগা আর দাঁড়ালো। তাহলে ভি হচ্ছে রৈখিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে রৈখিক বেগ সমান কৌণিক বেগ গুণ বৃত্তের ব্যাসার্ধ। এখানে নিচের মধ্যে স্লাইডে তুমি দেখবা ঠিক একই জিনিসপাতিগুলো লেখা আছে, অন্য মেথডে 1/2 করে করছে, একই কথা। সো আলটিমেটলি আমাদের কি দাঁড়ায়? ভি সমান ওমেগা আর। এটাই হলো কি রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক, যে রৈখিক বেগ সমান কৌণিক বেগ গুণ বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এই যে দেখো রৈখিক বেগ সমান কৌণিক বেগ গুণ বৃত্তের ব্যাসার্ধ। সো ওমেগা হচ্ছে এখানে কৌণিক বেগ, আর হলো বৃত্তের ব্যাসার্ধ। সো এইভাবে আমরা সার্কুলার মোশনের সাথে লিনিয়ার মোশনের সম্পর্ক এস্টাবলিশ করতে পারি। অল রাইট, সো এই হচ্ছে আমাদের রৈখিক বেগ, কৌণিক বেগ, কৌণিক বেগের ডেফিনিশন, তাৎক্ষণিক কৌণিক বেগের ডেফিনিশন, এই জিনিসপাতিগুলো নিয়ে আলোচনা। এরপর চলো, এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব হচ্ছে কৌণিক ত্বরণ। সো কৌণিক ত্বরণ, আমরা নর্মালি ত্বরণ বলতে কি বুঝি? নর্মালি আমরা ত্বরণ বলতে বুঝি বেগের পরিবর্তন, তাই না? সো ঠিক একইভাবে কৌণিক বেগের যে পরিবর্তন কিসের সাপেক্ষে হবে? সময়ের সাপেক্ষে। সো সময়ের সাপেক্ষে কৌণিক বেগের যে পরিবর্তন সেটাই হলো কৌণিক ত্বরণ। চলো দেখে নিই। তাহলে কৌণিক ত্বরণ বলতে আমরা যে জিনিসটা প্রথমত বুঝবো সেটা হলো সময়ের সাথে কৌণিক বেগের
পরিবর্তন। সো সময়ের সাথে কৌণিক বেগের যে পরিবর্তন সেটাই হলো কৌণিক ত্বরণ। সো কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা ডিনোট করি। কি দ্বারা ডিনোট করি? আলফা দ্বারা। সো আমরা যদি কৌণিক বেগকে ইকুয়েশন দিয়ে ডিফাইন করতে চাই তাহলে আমরা লিখতে পারি আলফা ইজ ইকুয়াল ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। সময়ের সাথে কৌণিক বেগের যে পরিবর্তন তাকে বলা হচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা, তো এখানে আমাদের ওমেগার এককটা হলো রেডিয়ান পার সেকেন্ড অ্যান্ড টাইমের একক হলো শুধু সেকেন্ড। তাহলে আমাদের কৌণিক ত্বরণের একক দ্বারাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এখন একই সাথে তোমার তাৎক্ষণিক কৌণিক ত্বরণের যে বিষয়টা সেটাও চলে আসে। তো তাৎক্ষণিক কৌণিক ত্বরণ বলতেই তাৎক্ষণিক বলতে আমরা কি বুঝবো? আমরা তাৎক্ষণিক বলতেই বুঝবো সময়ের ব্যবধানটা আসলে শূন্যের কাছাকাছি। সো তাৎক্ষণিক কৌণিক ত্বরণ বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। তাৎক্ষণিক বলতে আমরা কি বুঝবো? আমরা তাৎক্ষণিক বলতেই বুঝবো সময়ের ব্যবধানটা আসলে শূন্যের কাছাকাছি। তার মানে তাৎক্ষণিক কৌণিক ত্বরণকে আমরা যদি বলি লিমিট ডেল টি টেন্স টু 0, মানে এইটার মানে কি? লিমিট ডেল টু টেন্স টু 0 মানে কি? এটার মানে হলো সময়ের ব্যবধানটা আসলে কিসের কাছাকাছি? সময়ের ব্যবধানটা আসলে শূন্যের কাছাকাছি। সো যদি সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি হয় তখন ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সময়ের সাপেক্ষে কৌণিক বেগের যে পরিবর্তন সেটাই কৌণিক ত্বরণ। এখন আমাদের একটা জিনিস একটু খেয়াল করার আছে। আমরা জানি যে কৌণিক ত্বরণ আলফা ইজ ইকুয়াল ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। অলরাইট, সো ডি ডিটি অফ, আমরা ঠিক আগের স্লাইডে কি জেনেছি? ওমেগা সমান কত বলো? ওমেগা সমান কি? ওমেগা সমান হচ্ছে ভি ইজ ইকুয়াল কত? ভি ইজ ইকুয়াল হচ্ছে ওমেগা আর। আচ্ছা, আমরা এই জিনিসটাকে একটু যদি ডিফারেন্টলি দেখাই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। একটু দেখো, আমরা এখন বেসিক্যালি যেটা করতে যাচ্ছি সেটা হলো রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি। তো আমরা সবাই কি জানি? আমরা সবাই নর্মালি জানি, আমরা নর্মালি কি জানি? যে ত্বরণ সমান, নর্মালি ত্বরণ সমান কি? ডিভি বাই ডিটি, মানে সময়ের সাথে বেগের যে পরিবর্তন সেটাই হচ্ছে ত্বরণ। এখন আমরা একটু আগে কি জানছি? একটু আগে জানছি ভি সমান হলো ওমেগা আর। অলরাইট, এখন আসো, তো একটা বৃত্তের ব্যাসার্ধ কি কখনো চেঞ্জ হবে না? সো এখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ আর আর হলো বৃত্তের ব্যাসার্ধ। সো একটা বৃত্তের ব্যাসার্ধ কখনোই চেঞ্জ হওয়া পসিবল না। সো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি সামনে চলে আসবে। সো আর ইন্টু ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। সো একটু আগে কি দেখলাম? এই যে ডি ওমেগা বাই ডিটি এটা সমান হচ্ছে আমাদের আলফা। তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল আর ইন্টু আলফা। সো দেয়ারফর এ ইজ ইকুয়াল কত? আলফা আর। তার মানে আমরা কি বুঝলাম? এই যে আবার আগের মতো সম্পর্ক, রৈখিক ত্বরণ সমান কৌণিক ত্বরণ গুণ বৃত্তের ব্যাসার্ধ। রৈখিক ত্বরণ সমান কৌণিক ত্বরণ গুণ বৃত্তের ব্যাসার্ধ। সো আগে ছিল আমাদের এই যে আগে ছিল রৈখিক বেগ সমান কৌণিক বেগ গুণ বৃত্তের ব্যাসার্ধ, এখন আসলো আমার রৈখিক ত্বরণ সমান কৌণিক ত্বরণ গুণ বৃত্তের ব্যাসার্ধ। এখানে এই দুইটা সিনারিওর মধ্যে একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণও যেমন পরস্পর সমানুপাতিক, আমাদের রৈখিক বেগ আর কৌণিক বেগও পরস্পর সমানুপাতিক। এই জিনিসগুলো কিন্তু ওইখান থেকে আমাদের মোটামুটি চলে আসে। অলরাইট, তো এখন আমাদের আরেকটা জিনিস দেখা লাগবে, সেটা হলো কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি চলো দেখা যাক। আমরা এই দুইটা জিনিস কেন বললাম দেখো, রৈখিক বেগ আর কৌণিক বেগ পরস্পর সমানুপাতিক, রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণ পরস্পর সমানুপাতিক। ঠিক একইভাবে কৌণিক ভরবেগ ও রৈখিক ভরবেগের মধ্যেও একটা সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান। কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগের মধ্যেও একটা সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান। সো কৌণিক ভরবেগকে আমরা সাধারণত এল দ্বারা প্রকাশ করি, এই যে এল, আর রৈখিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি। সো আমি যদি এই সমানুপাতিক চিহ্ন উঠাই আমাদের একটা ধ্রুবক আসবে, সেটাকে আমরা দিলাম বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু বৃত্তাকার পথে অতিক্রম করবে। সো আর ক্রস পি। তো আমি এখানে ভেক্টর দিয়ে ডিনোট করলাম, অনেকটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের মতো। তো এখান থেকে আমরা কৌণিক ভরবেগকে এইভাবেও ডিফাইন করতে পারি, আর এর উপর যখন
আমি ভেক্টর চিহ্ন দিয়ে দিব। আর নর্মালি যদি ভেক্টর হয়, আর নর্মালি যদি ব্যাসার্ধ হয়, তাহলে আর এর উপর ভেক্টর দিলে তাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। সো এই যে ঘূর্ণায়মান একটা কণা যে বৃত্তাকার পথে একটা নির্দিষ্ট ব্যাসার্ধকে কেন্দ্র করে ঘুরতেছে। সো ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের যে গুণনটা, সেটাই হলো আমাদের কৌণিক ভরবেগ। ঠিক আছে? সো কৌণিক ভরবেগকে তুমি যদি ডিফাইন করতে চাও, তাহলে তুমি এভাবে ডিফাইন করতে পারো যে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগের গুণফলকে কি বলে? কৌণিক ভরবেগ বলে। ঠিক আছে? সো ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগের যে গুণফলটা, তাকে কি বলে? তাকে কৌণিক ভরবেগ বলে। L ইজ ইকুয়াল কত? L ইজ ইকুয়াল R ক্রস P। অলরাইট। তো ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর R, রৈখিক ভরবেগ P। P সমান আমরা বলতে পারি P সমান হলো M গুণ V বা MV, তাকে কৌণিক ভরবেগ বলে। সো আমরা কৌণিক সরণ দেখলাম, কৌণিক বেগ দেখলাম, কৌণিক ত্বরণ দেখলাম, কৌণিক ভরবেগ দেখলাম। অলরাইট। সো এখন আমরা কিছু জিনিস একটু দেখি। ওকে, যেমন দেখো রৈখিক বেগ। আমরা রৈখিক বেগের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো জানতাম। S ইকুয়াল VT, V ইকুয়াল U প্লাস AT, S ইকুয়াল U প্লাস V বাই 2 ইন্টু T, S ইকুয়াল UT প্লাস হাফ অফ AT স্কোয়ার, V স্কোয়ার ইকুয়াল U স্কোয়ার প্লাস 2AS। আমাদেরকে বুঝতে হবে যে রৈখিক বেগে আমাদের এই টার্মগুলো কৌণিক বেগের কোন কোন টার্মের সাথে যায়। যেমন আমরা যেটা রৈখিক বেগে U, কৌণিক বেগে সেটা হচ্ছে ওমেগা নট। রৈখিক বেগের আদিবেগ হচ্ছে U, কৌণিক বেগের আদিবেগ হচ্ছে ওমেগা নট। রৈখিক বেগের শেষ বেগ V, কৌণিক বেগের শেষ বেগ কত? ওমেগা। এটা হচ্ছে আদি কৌণিক বেগ, শেষ কৌণিক বেগ। আদি বেগ, শেষ বেগ বুঝতে হবে। রৈখিক বেগে যেটা সরণ, কৌণিক বেগে সেটা কৌণিক সরণ থিটা বুঝতে হবে। রৈখিক বেগে যেটা ত্বরণ, কৌণিক বেগে সেটা কৌণিক ত্বরণ। সো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। যেমন আমরা এই ফর্মুলাটাকে যদি আমরা এভাবে লিখি, কৌণিক বেগের জন্য লিখি, তাহলে এস এর জায়গায় বসবে থিটা, ভি এর জায়গায় বসবে ওমেগা, টি এর জায়গায় টি, থিটা ইকুয়াল ওমেগা টি। এটার কি অবস্থা হবে? এটার অবস্থা হবে হলো ওমেগা সমান ওমেগা নট প্লাস এ এর জায়গায় হবে আলফা, আলফা টি। মানে এখানে যেগুলো রৈখিক, এখানে সেগুলো কৌণিক। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এরপরে এখানে আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তাহলে এস এর জায়গায় হবে থিটা, থিটা ইকুয়াল ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 ইন্টু কত? টি। এরপর এটাতে আসো, থিটা ইকুয়াল ওমেগা নট টি প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার। এটাতে আসো, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল ওমেগা নট স্কোয়ার প্লাস 2 এর জায়গায় আসবা আলফা, এস এর জায়গায় থিটা। ক্লিয়ার সবার? এই জিনিসপাতিগুলো সবার ক্লিয়ার? আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। মানে রৈখিক গতির ফর্মুলাগুলো যেভাবে চেঞ্জ হয়, কৌণিক গতির টার্ম অনুযায়ী অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়। সো এই হলো আমাদের রৈখিক, এটা হলো সমকৌণিক বেগের ক্ষেত্রে এই যে ফর্মুলাগুলো। তো আমরা টর্ক ইকুয়াল আই আলফা, এল ইকুয়াল আই ওমেগা, এই জিনিসপাতিগুলো আমরা পরের ক্লাসগুলোতে জানবো। যখন আমরা টর্ক পড়বো, যখন আমরা আই মানে জড়তার ভ্রামক করবো, তখন এই জিনিসগুলো আমরা আরো বিস্তারিত জানবো। আমি জাস্ট এখানে একটা জিনিস বলে রাখি, নর্মালি আমরা রৈখিক গতিশক্তির ক্ষেত্রে যদি বলি ই কে সমান কত, আমরা জানি হাফ অফ এম ভি স্কোয়ার। এটা হলো নর্মাল গতিশক্তির যে ফর্মুলাটা। তাহলে আমরা যদি এখানে একটু এটাকে কৌণিক করতে চাই, তাহলে আমাদের কি দাঁড়াবে বিষয়টা? আমাদের দাঁড়াবে হাফ অফ এম ভি এর মান কত? ভি সমান আমরা জানি ওমেগা আর, তাহলে ওমেগা আর হোল স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়ায়? আমাদের যেটা দাঁড়ায় সেটা হলো হাফ অফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। তো এখন আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করি। একটু অর্গানাইজ করলে কি দাঁড়ায়? হাফ অফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। সো এই যে হাফ অফ এম আর স্কোয়ার, আমরা নেক্সট ক্লাস যখন দেখব, তখন আমরা দেখব এই হাফ অফ এম আর স্কোয়ারকে ফিজিক্সের টার্মে কি বলে? আই বলে। আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। তাহলে ই ইকুয়াল কত? হাফ আই ওমেগা স্কোয়ার।
এই যে এম আর স্কোয়ারকে কি বলে, এম আর স্কোয়ারকে আই বলে, মানে আই সমান হলো এম আর স্কোয়ার। সো আইটা কি, আইটা হলো মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া, আমরা নেক্সট ক্লাসে মোমেন্ট অফ ইনারশিয়া নিয়ে কথাবার্তা অবশ্যই বলবো। তাহলে দেখো আমি এই জিনিসটা আরেকবার একটু সামারি করে দেই তোমাদেরকে, সো দ্যাট তোমরা বুঝতে পারো। হাফ অফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। তো এই যে এম আর স্কোয়ার যে টার্মটা, এই এম আর স্কোয়ার টার্মটাকে বলা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া বা আই। তাহলে ই কে ইজ ইকুয়াল কত, হাফ অফ আই ওমেগা স্কোয়ার। তো এই যে ই কে ইজ ইকুয়াল হাফ অফ আই ওমেগা স্কোয়ার দাঁড়ালো, এটা হচ্ছে আমাদের কৌণিক গতিশক্তির ফর্মুলা। ঠিক আছে, তাহলে ই কে ইকুয়াল হাফ অফ আই ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কৌণিক গতিশক্তি। তাহলে আমরা কৌণিক গতিশক্তিকে কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি কৌণিক গতিশক্তি ই কে ইজ ইকুয়াল হাফ অফ আই ওমেগা স্কোয়ার। কৌণিক গতিশক্তি ই কে ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, হাফ অফ আই ওমেগা স্কোয়ার লিখতে পারি। ক্লিয়ার? আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। সো এই যে এখানে দেখো টার্মগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, তো এই জিনিসগুলো আমরা মোটামুটি জানি। এখন দেখো 40 আরপিএম, আরপিএম মানে হলো রিভলিউশন পার মিনিট, এটার মানে কি 40 আরপিএম। তো আরপিএম বলতে মাথায় রাখবা রেভলিউশন পার মিনিট। এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারো ভাইয়া রেভলিউশন মানে কি, এই যে রেভলিউশন মানে হলো ঘূর্ণন, রেভলিউশন মানে হচ্ছে ঘূর্ণন, মানে প্রতি মিনিটে কি পরিমাণ ঘূর্ণন দিচ্ছে সেটা বোঝায়। আরপিএম মানে রেভলিউশন পার মিনিট, আরপিএস মানে রেভলিউশন পার সেকেন্ড, তার মানে প্রতি মিনিটে কি পরিমাণ ঘূর্ণন দিচ্ছে সেটা বোঝায়। যেমন 40 আরপিএম, তাহলে দেখো 40 আরপিএম মানে কি, 40 আরপিএম দেখো একটা বস্তু যখন পুরো বৃত্তাকার পথে ঘুরে তখন রেডিয়ান চিন্তা করলে সে আসলে টুয়াইস পাই রেডিয়ান বা 360 ডিগ্রি ঘুরে। অলরাইট, তো এখন 40 আরপিএম এর মানেটা আমি যদি তোমাদেরকে বোঝাই, এই যে আরপিএম রিভলিউশন পার মিনিট বা রোটেশন পার মিনিট মানে ঘূর্ণন প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, 40 রেভলিউশন পার মিনিট তার মানে 1 মিনিটে ঘুরতেছে 40 রেভলিউশন, তার মানে 60 সেকেন্ডে ঘুরতেছে 40 বার। 1 মিনিটে 40 বার ঘোরা যে কথা, 60 সেকেন্ডে 40 বার ঘোরা একই কথা। 40 রেভলিউশন প্রতি মিনিট, পার মিনিট মানে প্রতি মিনিট, প্রতি মিনিটে পার মিনিটে কয়টা রেভলিউশন, কয়টা ঘূর্ণন, 40টা ঘূর্ণন, মানে 1 মিনিটে দিচ্ছে 40টা ঘূর্ণন, তার মানে 60 সেকেন্ডে দিচ্ছে 40 বার। 1 মিনিট মানে তো 60 সেকেন্ড, রাইট? সো 60 সেকেন্ডে দিচ্ছে 40 বার, তাহলে 1 সেকেন্ডে দিচ্ছে 40/60 বার। তাহলে এই যে এই জিনিসটাকে এত বারকে একবার সমান কত পাই, একবার, মানে এই যে একবার ফুল ঘুরে আসলো তাহলে কত রেডিয়ান অতিক্রম করলো, টুয়াইস পাই। একবার যদি পুরো বৃত্ত ঘুরে আসে তাহলে কত রেডিয়ান, টুয়াইস পাই। তাহলে এতবার ঘুরলে কত, এতবার ইনটু টুয়াইস পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল কত, এই যে ওমেগা ইকুয়াল 40/60 ইন্টু টুয়াইস পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা ইকুয়াল 40 রিভলিউশন পার মিনিট মানে হলো একবার মানে 1 মিনিটে কতবার ঘুরে, 40 বার। তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরতেছে, 60 সেকেন্ডে ঘুরতেছে 40 বার। তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরতেছে, আমরা তো ওমেগা প্রতি সেকেন্ড হিসাব করি, কৌণিক বেগ তো আমরা প্রতি সেকেন্ড হিসাব করি, তাই না? তাহলে 1 সেকেন্ডে ঘুরতেছে এতবার, এতবার মানে কত রেডিয়ান, একবার মানে হচ্ছে এই যে একবার মানে হচ্ছে টুয়াইস পাই রেডিয়ান, তার মানে এতবার মানে এত ইন্টু টুয়াইস পাই রেডিয়ান, তার মানে এটাই হচ্ছে আমাদের কৌণিক বেগ। ক্লিয়ার সবার? আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ঠিক একইভাবে 40 রিভলিউশন পার সেকেন্ড মানে কি, তার মানে 1 সেকেন্ডে কতবার, 1 সেকেন্ডে 40 বার, 1 সেকেন্ডে 40 বার। তাহলে এই 40 বার মানে কত রেডিয়ান, এই যে একবার ঘোরাতে টুয়াইস পাই, তাহলে 40 বার ঘোরাতে 40 ইন্টু টুয়াইস পাই রেডিয়ান পার সেকেন্ড, এটাই হলো কি কৌণিক বেগের মান। ঠিক আছে, সো এই যে দেখো এখানের মধ্যে দেওয়া আছে, এই যে 40 ইন্টু টুয়াইস পাই মানে 80 রেডিয়ান। ঠিক আছে, তার মানে 80 রেডিয়ান, কতবার, 80 বার। অলরাইট, এই জিনিসটা একটু দেখো, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো তোমার বাসার ফ্যান 40 আরপিএম কৌণিক বেগে ঘুরছে, 40 আরপিএম কৌণিক বেগে ঘুরছে। তুমি হঠাৎ করেই ফ্যানের একটা সুইচ বন্ধ করে দিলে, 30 সেকেন্ড পর ফ্যানটা পুরো থেমে গেল। ফ্যানটা থেমে যাওয়ার পূর্বে কতবার ঘুরবে? ঠিক আছে, এই যে এই ফ্যানটা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে তুমি কি করলা, অফ করে দিলা। এটা 50 রিভলিউশন পার মিনিট কৌণিক বেগে ঘুরতেছিল,
তার মানে আদি বেগ, আদি কৌণিক বেগ কত দেওয়া আছে দেখো, মানে আমাদের এখানে ওমেগা নটের মান দেওয়া আছে 50 rpm। তাহলে আমরা যদি এটাকে কি করতে চাই, এটাকে যদি আমি রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে যাইতে চাই, তাহলে আমার কিছু না, এই যে টোয়াইস পাই বাই 60 দিয়ে গুণ করা লাগবে। যারা যারা বুঝো নাই তাদের জন্য বলি, 50 রিভলিউশন পার মিনিট, তার মানে 1 মিনিটে কতবার, 50 বার। তো 1 মিনিটে 50 বার যে কথা, 60 সেকেন্ডে 50 বার একই কথা। তাহলে 1 সেকেন্ডে কতবার, 50 বাই 60 বার। তো এতবার মানে কত রেডিয়ান, এটার সাথে টোয়াইস পাই গুণ করতে হবে। সো 50 বাই 60 ইন্টু টোয়াইস পাই যে কথা, 50 ইন্টু টোয়াইস পাই বাই 60 একই কথা। তখন এটা কোথায় কনভার্ট হলো, রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট হলো। আচ্ছা, এখন কথা হচ্ছে 30 সেকেন্ড পর ফ্যানটা পুরো থেমে গেছে। তো একটা ফ্যান যদি পুরো থেমে যায় তার শেষ কৌণিক বেগ কত, 0। তো একটা ফ্যান যদি পুরো থেমে যায় তার শেষ কৌণিক বেগ হচ্ছে 0। ফ্যানটা থেমে যাওয়ার পূর্বে কতবার ঘুরবে। তো আচ্ছা যাই হোক, আমরা আগে বের করি ফ্যানটা মোট কতটুকু কৌণিক সরণ অতিক্রম করেছে। আমরা যদি ফ্যানের এই 30 সেকেন্ডে, টাইম কত, টাইম হলো 30 সেকেন্ড, তাহলে কৌণিক সরণের মানটা কত সেটাই আমাদের বের করা লাগবে। আমরা যদি কৌণিক সরণের মান বের করতে পারি, সেখান থেকে কতবার ঘুরলো সেটা বের করতে পারবো। তাহলে আমরা একটা ফর্মুলা দেখলাম যে থিটা ইজ ইকুয়াল ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে বসিয়ে দাও এখানে। তাহলে ওমেগা নটের ভ্যালু কত, এই যে 50 ইন্টু টোয়াইস পাই বাই 60 প্লাস ওমেগার মান হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান কত, টি এর মান হলো 30। সো চলো এই জিনিসটা ক্যালকুলেট করে দেখি আমাদের কত আসে। 50 ইন্টু টোয়াইস পাই ডিভাইডেড বাই কত, 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 30 কত আসলো, 25 পাই আসলো। আমি যদি এখানে এটাকে যদি তাহলে 25 ইন্টু 3.1416 করি, তাহলে দাঁড়াই 78.54 রেডিয়ান দাঁড়ায়। তাহলে একটা জিনিস চিন্তা করো, এই ফ্যানটা যে একবার ঘুরতেছে, আমি যদি এই পয়েন্ট থেকে ধরি, এই ফুল একবার ঘুরে আসে কত, টোয়াইস পাই। তার মানে টোয়াইস পাই রেডিয়ান ঘুরে একবারে, ঠিক আছে। তাহলে কতবার ঘুরবে বের করতে হবে, টোয়াইস পাই রেডিয়ান ঘুরে কতবারে, একবারে, ঠিক আছে। এক রেডিয়ান ঘুরে 1 বাই টোয়াইস পাই বারে। তাহলে কত রেডিয়ান, হয় তুমি 25 পাই দাও অথবা এত দাও, আমি 25 পাই দিয়ে করি, পাই পাই দিয়ে করি। 25 পাই রেডিয়ান ঘুরে কতবারে দেখি, তাহলে 25 পাই ইন্টু 1 ডিভাইডেড বাই টোয়াইস পাই। সো পাই পাই কাটা যায়, তাহলে 25 ভাগ 2 12.5, মোটামুটি 12.5 বারের মতো এই ফ্যানটা ঘুরবে। অল রাইট, তো আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে, অল রাইট, এই যে দেখো 12.525 বারের মতো এই পুরো জিনিসটা ঘুরবে। সো এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে একটা ঘড়ি আঁকাই, এটা মনে করো একটা ঘড়ি, অ্যান্ড এটা হচ্ছে মনে করো ঘড়ির ঘন্টার কাঁটা। তো এখানে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে একটা ঘড়ির ঘন্টার কাঁটা, এই কাঁটাটা যদি একবার ফুল রোটেট করে এখানে আসে, তাহলে তার অতিক্রান্ত কৌণিক দূরত্ব কত, টোয়াইস পাই। তার কৌণিক দূরত্বটা সে কত অতিক্রম করছে, টোয়াইস পাই, 2 থিটা না 2 পাই, ঠিক আছে। কত অতিক্রম করছে সে, টোয়াইস পাই। এখন বলো তো ভাইয়া সময়টা কত, মানে একবার পূর্ণ রোটেশনে তার সময়টা কত। এই যে মাঝখানে গ্যাপ কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 9 10 11 12, টোটাল সে 12 ঘন্টা সময় অতিবাহিত করে টোয়াইস পাই কৌণিক দূরত্ব অতিক্রম করছে। অল রাইট, তাহলে আমরা এখানে তাই দেখতে পাচ্ছি ঘড়ির ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে সময় লাগে 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা ঘুরে আসে কত রেডিয়ান অতিক্রম করে, টোয়াইস পাই রেডিয়ান অতিক্রম করে। তো 12 ঘন্টা মানে 3600 গুণ 1200, 12 গুণ 3600 সেকেন্ড। তো 12 ঘন্টায় এত রেডিয়ান ঘুরে আসা যে কথা, আমরা সেকেন্ডে কনভার্ট করে নিলাম, 3600 দিয়ে গুণ করে এত সেকেন্ড ঘুরে আসা এত রেডিয়ান, একই কথা। তাহলে এত সেকেন্ড ঘুরে আসতে যদি এত রেডিয়ান লাগে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু ঘুরতে পারে, টোয়াইস পাই বাই
12 গুণ 3600 রেডিয়ান। তো আমরা কৌণিক বেগ হিসাব করতেছি 1 সেকেন্ডে কত রেডিয়ান দূরত্ব অতিক্রম করছে। তাহলে ঘন্টার কাঁটার কৌণিক বেগ ওমেগা সমান এই যে টুয়াইস পাই বাই 12 গুণ 3600 রেডিয়ান পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে কতটুকু কৌণিক দূরত্ব অতিক্রম করছে। আবারও বলি, পুরো টুয়াইস পাই একটা ফুল রোটেশন কতটুকু সময় নিয়ে দিচ্ছে? 12 ঘন্টা। তার মানে 12 ঘন্টা ঘুরে আসে টুয়াইস পাই রেডিয়ান। তো 12 ঘন্টা মানে 12 গুণ 3600 সেকেন্ড। তো 12 গুণ 3600 সেকেন্ড ঘুরে আসে টুয়াইস পাই রেডিয়ান। 1 সেকেন্ডে ঘুরে আসে এত রেডিয়ান। তো 1 সেকেন্ডে যতটুকু রেডিয়ান ঘুরে আসবে সেটাই তো কৌণিক বেগ। সো ঘড়ির ঘন্টা কাঁটার কৌণিক বেগ টুয়াইস পাই বাই 12 গুণ 3600। এটাও তোমার এমসিকিউ এর অপশনে থাকতে পারে, অথবা তুমি যদি কাটাছিড়া করো তাহলে দেখো এই যে 12 আর এটা গুণ করে দাও, টুয়াইস পাই বাই 43200 রেডিয়ান পার সেকেন্ড, এটাও থাকতে পারে। অথবা তুমি 2 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে দেখবা এই যে মানে ফুল ক্যালকুলেশন করলে 1.45 ইন্টু 10⁻⁴ রেডিয়ান পার সেকেন্ড। সো এটাই হলো কি? এটাই হলো ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটার কৌণিক বেগ। অলরাইট, সো ঘন্টার কাঁটার কৌণিক বেগ বুঝে গেলে, এখন সেকেন্ডের কাঁটাটাও ইজি, মিনিটের কাঁটাটাও ইজি। যেমন সেকেন্ডের কাঁটা যদি তুমি চিন্তা করো বা মিনিটের কাঁটা যদি চিন্তা করো, তাহলে দেখো এই যে তোমার এটা হলো ঘড়ি, এটা হলো 12 থেকে শুরু, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সেটা যদি মিনিটের কাঁটা চিন্তা করো, পুরোটা একবার রোটেট দিয়ে আসতে কত মিনিট লাগবে? 60 মিনিট। কত মিনিট? 60 মিনিট। কারণ এই যে পুরো মিনিটের কাঁটা পুরো 60 মিনিট পরে একবার রোটেশন দেয়, তাই না? মিনিটের কাঁটা 60 মিনিটে একটা ফুল রোটেশন ফিল আপ করে। তো এই ফুল রোটেশন ফিল আপ করতে তো টুয়াইস পাই সময় লাগবে, খুবই স্বাভাবিক। তার মানে কি, মিনিটের কাঁটার জন্য যদি আমরা দেখি 60 মিনিট সমান কত সেকেন্ড? 60 মিনিট সমান হচ্ছে 60 গুণ 60 মানে 3600 সেকেন্ড। সো খুবই সিম্পল। এখন তুমি বলবা 3600 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব টুয়াইস পাই। আমরা কি বের করছি? আমরা বের করছি কৌণিক বেগ, মানে 1 সেকেন্ডে অতিক্রান্ত কৌণিক দূরত্ব বের করছি। তাহলে দেখো এই যে 3600 সেকেন্ডে ঘুরে আসে টুয়াইস পাই, তাহলে 1 সেকেন্ডে ঘুরে আসে টুয়াইস পাই বাই 3600 রেডিয়ান। তাহলে মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? টুয়াইস পাই বাই 3600 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই যে টুয়াইস পাই বাই 3600 রেডিয়ান পার সেকেন্ড, তুমি এটাকে চাইলে এভাবেও বলতে পারো যে 2 দিয়ে এটাকে কেটে দাও, কত থাকে? 1800 থাকে, তাই না? তাহলে পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড, এইটাও আমরা চাইলে বলতে পারি। এটা হলো মিনিটের কাঁটার কৌণিক বেগ। তো একইভাবে আমরা চাইলে সেকেন্ডের কাঁটারও কৌণিক বেগ বের করতে পারি। তাহলে সেকেন্ডের কাঁটা পুরো ঘড়িটা রোটেশন দেয় 60 সেকেন্ডে একবার। তার মানে 60 সেকেন্ডে ঘুরে আসে টুয়াইস পাই রেডিয়ান। তাহলে দেখো 1 সেকেন্ডে ঘুরে আসে টুয়াইস পাই বাই 60 রেডিয়ান। তাহলে সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত? টুয়াইস পাই বাই 60। অথবা এভাবে বলতে পারো 2 দিয়ে 60কে কাটলে 30, তাহলে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। তো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা পরীক্ষায় আসে। তোমাকে অনেক সময় 3 নম্বরে বের করতে দিতে পারে, অনেক সময় এডমিশন আসতে পারে, অনেক সময় এই ধরনের প্রবলেমগুলো তোমার সিকিউতে তুলে দিতে পারে। সো খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। কৌণিক গতির ওভারঅল A to Z আমরা আজকে কি পড়লাম একটু এক নজরে দেখে ফেলি। আমরা আজকে পড়লাম কৌণিক গতি। কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো সম্পর্কে জানলাম। এছাড়াও আর কি জানলাম? এছাড়াও আমরা জানলাম কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ, রৈখিক ত্বরণ, রৈখিক ভরবেগ, এরপরে হলো কৌণিক সরণ, রৈখিক সরণ, তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আমরা গাণিতিক সমস্যার সমাধান দেখলাম। আমরা দেখলাম ঘড়ির মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা, এই জিনিসগুলোর কৌণিক বেগ। সো হোপফুলি আজকের ক্লাসে আমরা যে কনসেপ্টগুলো পড়িয়েছি এগুলো তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। সবাইকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।